দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় জুলাই অভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন মোশাররফ আহমেদ ঠাকুর, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা, এবং সঙ্গে আছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, সংগঠক জুলাই ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ থেকে ঠিক এক মাস পর জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। বাংলাদেশের মানুষ এক অপ্রতিরোধ্য লড়াই আর আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল এই জুলাই মাসে। কিন্তু বছর না পেরোতে মানুষের সেই আশা কতটা পূরণ হলো, নাকি আশা ক্রমশই ফিকে হয়ে আসছে, এসব বিষয় নিয়ে আজ আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলোচনা করব। দর্শক, আলোচনার শুরুতে আমি মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আপনি আন্দোলনে একদম শুরু থেকে ছিলেন, এই আন্দোলন করেছেন, স্বৈরাচারী সরকারের পতনে আপনাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। আলোচনার শুরুতে আমি একটু জানতে চাই যে 11 মাস আগে যে স্বপ্ন নিয়ে এই জুলাই যে আন্দোলন শুরু করেছিলেন, সেই স্বপ্ন কতটা পূরণ হলো? আমরা যখন আন্দোলনটা শুরু করি, আমাদের তখন প্রধান যে লক্ষ্যটা ছিল যে আমাদের উপর কোটার যে বৈষম্যটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা থেকে একটা পরিত্রাণ পাওয়া। তো সেই জায়গা থেকে ক্রমান্বয়ে পরিস্থিতি কিন্তু আপনার আর ওই এক আন্দোলনের দিকে থাকে নাই, সেটা কিন্তু ধীরে ধীরে অভ্যুত্থানের বিপ্লবের দিকে চলে গিয়েছে। তো আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের তো প্রধানতম আকাঙ্ক্ষা ছিল যে আমরা আমাদের যেই মানে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আছি সেইটাকে থেকে অন্ততপক্ষে বেঁচে ফিরব বা শান্তিতে নিঃশ্বাস নিব। তো আমাদের যে অবজারভেশন, আমি ক্যাম্পাসে এই অভ্যুত্থানের আগে 3 বছর দিনাতিপাত করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। জি, তো আমি আমার ইউনিভার্সিটিতে যে নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি, শিক্ষার্থীরা গিয়েছে মানসিক শারীরিক টর্চারের মধ্য দিয়ে, এক মৃত্যু উপত্যকার মধ্য দিয়ে, এবং 15-16 বছর বাংলাদেশের মানুষ যে সীমাহীন নির্যাতন শোষণের মধ্যে দিয়ে গিয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে সেই আগের শোষণের তুলনায় 1000 গুণ আমি মনে করি যে আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি। কিন্তু আমাদের আরও যে আকাঙ্ক্ষা ছিল, যে আমাদের আরও যে প্রত্যাশা ছিল, যে এত এত আমাদের সহপাঠীরা সহযোদ্ধারা জীবন দিল। আমাদের এই আন্দোলন শুধু ছাত্ররা অংশগ্রহণ করে নেই, এইখানে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন অংশগ্রহণ করেছে, কৃষকরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, মাদ্রাসার হুজুররা আন্দোলনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনে অংশগ্রহণ করেছে, সাংস্কৃতিক নেতৃবৃন্দ আন্দোলনে অংশগ্রহণ করেছে। প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা ছিল। আপনার কোটা আন্দোলন এর ইতি তো মোটামুটি 16 জুলাই বা 14 জুলাই রাতেই ঘটে গিয়েছে। তখন থেকেই আর আন্দোলনটা ওই কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তখন থেকে আন্দোলনটা ক্রমান্বয়ে কিন্তু আপনার ফেসিবাদ বিলোপ বা ফেসিবাদের পতনের দিকে চলে গিয়েছিল। তো সেই এরপর থেকে যারা যারা আন্দোলনে সংগঠিত হয়েছে, বিশেষ করে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লক্ষ্য করে যে নৃশংস হামলা পরিচালনা করেছেন, এরপর যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু মুক্তি পাগল নেশায় উন্মাদ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং তাদের প্রত্যেকের একটা ভীষণ ছিল, একটা লক্ষ্য ছিল। যেই কৃষক এবং যেই কৃষকের সন্তান এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তার ইচ্ছা ছিল যে সে তার জমিতে যে ফসলটা উৎপাদন করেন সেটা সে হয়তো 2 টাকা 3 টাকা কেজি বিক্রি করে, কিন্তু ঢাকায় এসে সেটা 100 টাকা 50 টাকা 60 টাকা বিক্রি করে, সেটার একটা ন্যায্য মূল্য পাবে। কিন্তু সেই ন্যায্য মূল্য কিন্তু তার বছরের পর বছর ধরে পায় না। অনেক কৃষককে তার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আত্মহত্যা করতে হয়েছে। সেই আশা প্রত্যাশা প্রাপ্তির পাল্লাটা আসলে কতটা ভারী? আসলে ওই যে বললাম যে আমরা মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়েছিলাম, সেটা থেকে আমরা যে জীবন নিয়ে ফিরেছি, আমরা ওই ফেসিবাদী আমল থেকে আমরা সহস্রগুণ ভালো আছি। কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল তার সহস্রভাগের 1 ভাগও হয়তো আমরা মানে অর্জন করতে পারিনি। এবং
এমনকি আমাদের সব থেকে বড় যে জায়গাটা ছিল যে মানুষ আমাদের উপর আস্থা রেখেছিল, কিন্তু যে সকল ব্যক্তিবর্গ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু সেই আগের সিলসিলাই এখনো চালিয়ে যাচ্ছে। এখনো সেই নিয়োগ বাণিজ্য চলতেছে, এখনো টেন্ডারবাজি চলতেছে, এখনো দখল চলতেছে, এখনো ঘুষ বাণিজ্য চলতেছে, এখনো গার্মেন্টস শ্রমিকদের বোনাস, ঈদের বোনাস পাওয়া তো দূরের কথা, তাদের মাসের পর মাস বকেয়া বেতন এখনো বাকি আছে। এখনো সেই কৃষকদের আগের সেই শোষণের মধ্য দিয়ে যাইতে হইতেছে, শিক্ষকদের এখন আন্দোলন করতে হচ্ছে। এখনো যারা চাকরিতে একটা লক্ষ্য ছিল যে চাকরিটা ফেয়ার হবে, কিন্তু এখনো সেই সুপারিশ, চাকরির ক্ষেত্রে সুপারিশ হচ্ছে এবং টাকা পয়সা লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের মধ্যে চাকরি হচ্ছে। আসলে এই জায়গাগুলোতে আমাদের আসলে অনেক বেশি হতাশ হতে হয়েছে। তবে মানে আমি যেটা বললাম যে আমরা হয়তো ফেসিবাদী জামানা থেকে শত সহস্র গুণ এখন অনেক ভালো আছি, কিন্তু আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার হয়তো সহস্রভাগের 1 ভাগও এখনো আমরা অর্জন করতে পারি। এমনটা কেন হলো? এমনটা হওয়ার কারণ ওই একটা কথা আছে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এরকম একটা কথা আছে। যদিও রাবণের পরবর্তীতে যারা শাসক এসেছিল তারা অনেকটা ন্যায় শাসন, সৎ শাসন প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আরেকটা কথা আছে সুযোগের অভাবে আমরা সবাই সৎ আসলে। তো এই জায়গাগুলোতে যারা দায়িত্ব গ্রহণ করেছে তাদের আগের যে মানে লড়াইয়ের স্ট্রাগলটা, সংগ্রাম, তারা যে সংগ্রামটা করেছে ন্যায়ের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য, সেটা কিন্তু আসলে একটা চমৎকার লড়াই ছিল। কিন্তু সেই লড়াইয়ের পর থেকে তারা যখন দায়িত্ব গ্রহণ করেছে তারা কিন্তু আসলে সেই জায়গাটা থাকতে পারে নাই। আজকে এখানে আমাদের বিএনপির প্রতিনিধি আছেন, আমরা জানবো মোসাদ্দেক সেই জায়গাটার দায়িত্ব পালনে কিংবা সেই জায়গাটায় থাকতে না পারার কারণটা আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু আমার যে আরেকজন অতিথি আছেন তার কাছ থেকে আসি। জনাব মোশাররফ ঠাকুর, আপনি নিশ্চয়ই শুনছিলেন তার কথাগুলো। এই জুলাইয়ের যে চেতনা ধারণ করা হয়েছিল সেই চেতনা আসলে কতটা ধরে রাখা সম্ভব হয়েছে এই বিষয়ে উত্তর জানবো। পাশাপাশি মোসাদ্দেক যে বিষয়গুলো বললেন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশার জায়গাটা, প্রাপ্তির জায়গাটা অনেকটাই মানে ঝুলে গেছে, সে বিষয়টা একটু জানবো। ধন্যবাদ জি আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, 1983 সালে আমরা এরশাদ বিরোধী আন্দোলনটা যখন শুরু করি 14ই ফেব্রুয়ারিতে, ঠিক ওর যে বয়সটা ঠিক এই বয়সটা আমার, আজ থেকে ধরুন 42-43 বছর আগে। তো ঠিক এইরকমই আমরা 3rd ইয়ারের ছাত্র এবং এরশাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম। আমাদের সামন থেকে অসংখ্য ছাত্র, জয়নাল, জাফর, দীপালি, আইয়ুব, মোজাম্মেল, পরদিন জগন্নাথ কলেজের সামনে, শিক্ষাভবনের সামনে 14ই ফেব্রুয়ারি। তো এই দেখুন, আমি আনলাম এই জন্য যে এই 14ই ফেব্রুয়ারিকে আমাদের লোকজন বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবস, মানে যে রক্তের বন্যা রীতিমতো ঢাকায় বসে গেল 14ই ফেব্রুয়ারি 1983-তে, আমরা ক্ষমতায় আসার পরে এই দিবসটাকে কিছু লোকজন বানিয়ে দিল যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে হবে। এটা হয়ে গেল, আমাদের এখান থেকে মুছে গেল। ট্রাজেডি। আসুন আমরা 1 বছর আগে যাই। 1 বছর আগে আমার খুব ভালো করে মনে আছে, 10ই জুলাই কোন একটা টিভি চ্যানেলে আমি বলছিলাম যে ছাত্রদের এই আন্দোলন, এটা ক্লিপ হয়েছিল, মোটামুটি ভালো ভাইরাল হয়েছিল। ছাত্রদের এই আন্দোলন আদালতে নয়, রাজপথে ফয়সালা হবে। এবং ঠিক তাই হয়েছিল। আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছেন। এবং আরেকটা ক্লিপ ছিল যে এই আন্দোলন সফলতার জন্য মাত্র 10 দিন দরকার। 10 দিন। ঠিক আছে, সে আন্দোলন, তারা যে আন্দোলন করলো, এক দফা দাবি, সেটাও পূরণ হলো। কিন্তু প্রশ্নটা হলো তারপর এই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেটাকে এখন পর্যন্ত আপনি দেখুন যে আমি ছোট্ট একটু স্মৃতিচারণ না করলে তো 14ই জুলাই সেটা যেটা বলেছে যে 14ই জুলাই শেখ হাসিনা তার চায়না সফর উপলক্ষে একটা সংবাদ সম্মেলনে উনি যাচ্ছে তাই বললেন, রাজাকারের বাচ্চা টাচ্চা এগুলো বললেন। 15ই জুলাই, 14ই জুলাই রাত্রে আসলো যে তুমি কি আমি কি, রাজাকার। দেখুন, ছাত্রদলের ছেলেরা বা অন্যান্য ম্যাক্সিমাম ছেলেরাই বলল যে তুমি কি আমি কি, রাজাকার।
পরের দিন কিন্তু আবার কেউ কেউ এটাকে সাফাই গাইলেন যে না তুমি নও আমি নও, রাজাকার রাজাকার। বাট গভর্নমেন্ট এই যে স্যাটায়ারটা বা নার্সিস্টিক ডিসঅর্ডারটা, একজন কেউ যদি বলে তুই একটা খারাপ ছেলে, সে তার বাবাকে যখন বলে যে না আমি খুবই খারাপ ছেলে, চিৎকার করে যখন বলে, তখন এটা বুঝতে হয় সে খারাপ ছেলে, এটা অ্যাডমিশন দেয়নি, এটাকে সে ক্ষোভের প্রকাশ করছে। গভর্নমেন্ট ওইটা যেদিন বুঝতে পারে নাই, সেদিনই নির্ধারিত হয়ে গেছে যে গভর্নমেন্ট থাকবে না। আপনাকে আসুন, 16 তারিখ আবু সাইদ এবং ওয়াসিম মারা গেল রংপুরে এবং চট্টগ্রাম। তো 18 তারিখে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। দ্যাটস বেসিক্যালি এইখান থেকেই গণ অভ্যুত্থানটা শুরু হয়ে গেল। 5 তারিখে তো এটা আনুষ্ঠানিকতা মাত্র আমি মনে করি। 3 তারিখেই গভর্নমেন্ট নাই। 3 তারিখে সেনাবাহিনী যখন বলছে যে সেনাবাহিনী যখন বন্দুকের নল ঘুরিয়ে ফেলছে যে আমরা ছাত্র জনতার উপর কোনো গুলি চালাবো না। বেসিক্যালি তো শেখ হাসিনা এই দিনই দেখবেন যে সবাইকে নো ওয়ান শুড স্টে বইলা উনি দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো এখন আসুন, আমাদের প্রত্যাশাটা কি ছিল? আমাদের প্রত্যাশাটা ছিল যে পুলিশ এইখানে নির্বিচারে 13 সাল থেকে গুলি চালিয়েছে, এই পুলিশের একটা রিফর্ম হবে ইমিডিয়েট। সবচেয়ে আধুনিক রাষ্ট্রের মূর্ত প্রতীক হচ্ছে পুলিশ। যে রাষ্ট্রের যত পুলিশ যত সভ্য, ওই রাষ্ট্রটা যত সভ্য। আপনি বলেন পুলিশে আজ এই 10 মাসে 50,000 লোক, সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত 50,000 লোক নেওয়া যেত, একজন লোক রিক্রুট হয় নাই। নাম্বার 2 আসেন যে আজকে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যজোট তারা চিহ্নিত করেছে যে 78 জন, হাসিনা যেদিন যায় তার 78 জন সচিব এবং সিনিয়র সচিব ছিল, তার মধ্যে একজন ছাড়া বাকি সবাই রিটায়ারমেন্টে গিয়েছে। এখনো 46 জন আছে। গভর্নমেন্ট এখন পর্যন্ত স্টেপ নেয় নাই এবং প্রধান উপদেষ্টা বলেন যে আমি যা বলি তা বাস্তবায়ন হয় না। তো আপনি শেখ হাসিনার সমস্ত ডিএনএ টেস্ট করার সচিবদেরকে রেখে দিয়েছেন, আপনার কথা বাস্তবায়িত হবে কিভাবে? আমরা শুনি প্রধান উপদেষ্টার কথা বাস্তবায়িত হয় না। একটা গভর্নমেন্টের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমলাদের মধ্যে। আপনি এদেরকে লাত্তি দেন না কেন? বিএনপি সমস্ত রাজনৈতিক দল, ঠাকুর, গভর্নমেন্টের মধ্যে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা উনি পারছেন না সরাতে, সব মিলিয়ে কিন্তু যেটা জানার সেটা হচ্ছে যে প্রত্যাশার জায়গাটা তো এখন কি অবস্থায় আছে? তাহলে আমি প্রত্যাশার জায়গাটা এক কাজ করছি, বলছি যে প্রত্যাশার জায়গাটা হচ্ছে কোনটা মান্দার গাছের চারা আর কোনটা সেগুন গাছের চারা, এটা বোঝা যায়। আমাদের প্রধান উপদেষ্টা কতগুলো মান্দার গাছের চারা নিয়ে উনি যাত্রা করেছেন, এটা দিয়ে আর ফার্নিচার হবে না। ইমিডিয়েট আমার মনে হয় উনি সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে কিছু ওনার যেগুলো অপদার্থ এই উপদেশটা আছে এগুলোকে দ্রুত চেঞ্জ করবেন এবং চেঞ্জ করে যেগুলো জুলাইয়ের এক্সপেকটেশন যে ছিল যে তিনি দ্রুত এই সময়ের মধ্যে 1 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, টাকা পাচারকারীদেরকে ধরবেন, পুলিশে একটা দ্রুত নিয়োগ দেবেন এবং দ্রুত নির্বাচনের দিকে যাবেন। ধন্যবাদ জনাব মোশাররফ ঠাকুর। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আপনি যেখানে আমি থামিয়ে দিয়েছিলাম, দায়িত্বপ্রাপ্ত যারা প্রতিনিধি, যারা আপনাদের যারা ছিল, তারাও তো এখন সরকারে আছে, কিন্তু তারপর প্রত্যাশার কিংবা প্রাপ্তির জায়গাটা এখনো সেভাবে পূরণ হয়নি। আমি শুধু ছাত্রদের প্রতিনিধি বলছি না, আমি ওভারঅল সবার প্রতিনিধি বলছি। এখানে যেটা বলছিলাম যে বিএনপির প্রতিনিধি এখানে আছেন, বিএনপির একটা লম্বা সংগ্রাম কিন্তু আমরা দেখতে পাই যে ফেসিবাদের বিরুদ্ধে তারা কীভাবে লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু আজকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রায় 1.5 শতাধিকের কাছাকাছি মানুষ কিন্তু খুন হয়েছে, নিহত হয়েছে। প্রতিদিন আপনি হাজার হাজার চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতির সংবাদ বিএনপি নামে পাবেন। তারপরে নতুন একটা দল গঠিত হয়েছে এনসিপি, তার নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ছে। জামাতের অনেকে যেটা আশা করছিলাম জামাতের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলো মানে গণ অভ্যুত্থানের চেতনার যে ধারণ কিংবা গণ অভ্যুত্থানের চেতনার এইসব কি পরিপন্থী নয়? অবশ্যই এগুলো পরিপন্থী। তো আমি সেটাই বলছিলাম যে যাদের একটা লম্বা সংগ্রামের ইতিহাস ছিল, যারা জীবন বাজি রেখেছে একটা ন্যায় ইনসাফের জন্য, তারাই কিন্তু এখন আর
ওই ন্যায় ইনসাফের জায়গায় নেই, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়ে এখন অনেকে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। তাহলে জাতি কি পেল? তো সেই জায়গাতে জাতির হতাশার জায়গাটাতে এখানে যে এত রক্ত ঝরলো, কোথায় চেঞ্জ আসছে? কোনো জায়গায় চেঞ্জ আসে নাই। যেই পুলিশ গুলি চালিয়েছে ছাত্রদের বুকে, যেই র্যাব বা বিজিবি সদস্যরা গুলি চালিয়েছে, আজকে কয়জন পুলিশ অফিসারকে বিচারের মুখোমুখি করা হয়েছে? বেশিরভাগ পুলিশ অফিসার, আমাদের যে 9 দফা দাবি ছিল, এই 9 দফা দাবির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল যেসব জায়গায় গুলি চলেছে শিক্ষার্থীদের উপরে, সেই সব জায়গার সকল পুলিশ অফিসারকে, আইজি, ডিআইজি, এসআই, কনস্টেবল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে? উল্টে আমরা দেখতে পাই যারা গুলি চালিয়েছে তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার করার মাধ্যমে তাদেরকে মানে পুরস্কৃত করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু বিচারের মুখোমুখি করা হয়নি। কথা ছিল যে প্রথম পদক্ষেপ নেওয়া হবে পুলিশকে আপনার সংস্কার করা হবে, এরপরে সচিবালয়ের কথা উনি বললেন। আমরা সচিবালয়ের আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে 44 জন সচিবের একটা তালিকা করেছিলাম। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে তো অত খুব বেশি ডাটা তথ্যপত্র নাই। আমরা যতটুকু পেরেছি ঘাটাঘাটি করে 44 জন সচিবের একটা তালিকা করেছি, সচিব, উপসচিব, সহযোগী সচিব। তো যে এরা ফেসিবাদের দোষর এবং ফেসিবাদের বেনিফিশিয়ারি, এদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয়, এদেরকে যাতে চাকরিচ্যুত করা হয় দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে না। সেই সচিবালয়ের যে মানে সংস্কার যে কমিটির গভর্নমেন্টের, সেখানে কিন্তু মাহফুজ আলম সাহেব আছেন, সেদের রেজওয়ানা চৌধুরী আছেন, তারপরে যে ফাজুল কবির সাহেব আছেন, কিন্তু এরা সালেউদ্দিন আহমেদ আছেন, কিন্তু এরা কিন্তু কোনো পদক্ষেপই গ্রহণ করে নাই। আজকে সাতক্ষীরার যে ডিসি নাজমুল আহসান 13 সালে যে ডিসি ছিলেন, তিনি আপনার সাতক্ষীরা যে বুলডোজার চালিয়েছেন বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িঘরের উপরে, যে বিভৎস মানে ইসরায়েলের মতো যে বর্বরতা চালিয়েছেন, হাজার হাজার মানে শত শত শিক্ষার্থীদেরকে হত্যা করেছেন, পঙ্গু করে দিয়েছেন ক্রস ফায়ারের নামে, যার নির্দেশে সেই ডিসি আজকে রেজওয়ানা হাসানের মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। এবং আমরা রাজনৈতিক বাতাসে চাওয়ার খবর এরকম, এটা তো কংক্রিট প্রমাণ আমরা দিতে পারবো না, কিন্তু এই ধরনের কথা আমরা শুনতে পাই যে রেজওয়ানা হাসান নাকি এরকমও বলেছেন যে নাজমুল হাসানকে যদি সরাতে হলে তিনিও নাকি উপদেষ্টা পদ ছেড়ে দিবেন। এই ধরনের আলাপও আমরা রাজনৈতিক বাতাসে ভেসে বেড়াচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তো এই যে সচিবদেরকে শেল্টার দিয়ে রাখা হয়েছে, এরাই তো দেশটাকে আজকে অস্থিতিশীল করে রাখা হচ্ছে। আপনি মিডিয়ার কথা জানেন, মিডিয়া যদি সমাজে যেটা ঘটছে, দেশের যেটা ঘটছে, সেটার একটা সঠিক দর্পণ হইতো, তাহলে কিন্তু হাসিনা এইরকম ফেসিস্ট হয়ে উঠতে পারতো না। আমি আশা করি মোশাররফ ভাই এটার সাথে একমত পোষণ করবেন। কিন্তু দেখা গেছে যে মিডিয়ার যারা মাঠ পর্যায়ে যে সকল কর্মীরা ছিল, তারা এই যে পুলিশ যে হামলা করেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা যে হামলা করেছে আন্দোলনের সময়, সেই ভিডিও ফুটেজগুলো তাদের একটা অংশ সংগ্রহ করেছে, একটা অংশ সংগ্রহ করে নাই। সংগ্রহ করে যারা পাঠাইছে সেগুলো কিন্তু মিডিয়াগুলো চালায় নাই। তারপরে মিডিয়া থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে হামলাকারী, তারপর জামাত শিবির ট্যাগিং, তারপর হচ্ছে উচ্ছৃঙ্খল, দুর্বৃত্ত, এই ধরনের বিভিন্ন জঙ্গি, এই ধরনের বিভিন্ন ট্যাগিংয়ের মাধ্যমে কিন্তু আন্দোলনের উপর গণহত্যা চালনাকে বৈধতা দেওয়া হয়েছে। মিডিয়াকে সংস্কার করার ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নাহিদ ইসলাম সাহেব 7 মাস আপনার তথ্য উপদেষ্টা ছিলেন, তিনি কয়টা মিডিয়াকে সংস্কার করেছেন, তারপর কয়টা পদক্ষেপ গ্রহণ করেছেন? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি যে অ্যাক্টটা হয়েছে সেটা বাতিল করার ব্যাপারে বা সেটাকে পুনর্বিবেচনা করার ব্যাপারে কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছেন? কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছেন কি? 10 মাসে কতটুকু সংস্কার হয়েছে? আমরা যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই যে আমি যেটা বললাম আগে, যে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি না পাওয়ার কারণে আত্মহত্যা করছে, এমন ঘটনা ঘটছে, সেই যে কৃষক নিজের জীবনকে বাজি রেখে আন্দোলন কাকে দিবেন? আমি অবশ্যই দায়টা দিব যারা দায়িত্ব গ্রহণ করেছে, এবং যে সকল রাজনৈতিক দলগুলোকে আমি দায় দিব, তারা এই গভর্নমেন্টকে ওইভাবে প্রেশারাইজ করছে না, এবং একই সাথে যারা এই যে মানে সুযোগের অভাবে সৎ এবং আপনার ক্ষমতা পেয়ে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে, তাদেরকে আমি দায়টা দিব। আপনার স্মরণ থাকার কথা, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সাহেবরা আপনার যখন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন শুরু করলাম, ঠিক তখন এসে তারা বললেন যে তারা নাকি চুপ্পুকে, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অপসারণ করার পক্ষ নিতে যেয়ে তারা একঘরে হয়ে গিয়েছেন। তো এই একঘরে হওয়ার বিষয়টা আমরা কেন 10 মাস পরে এসে শুনতে পাইলাম? এতদিন কেন তারা বলেন নাই? নিশ্চয়ই তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে তারা এতদিন জনমানুষের কাছে এই বিষয়গুলো উন্মোচন করে না। তো এই ধরনের অনেক ঘটনা আছে, যারা নিজস্ব স্বার্থ, ক্ষমতা, অন্য কোনো বিষয়, যে সকল বিষয়ের কারণে তারা এগুলো জনগণের কাছে খোলাসা করছে না। ধন্যবাদ দর্শক, আমরা এই আলোচনা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে মোসাদ্দেক যেটা বলছিলেন যে এই দায় সরকারকে নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এই দায় রয়েছে এবং বিএনপিও কি এই দায়ের মধ্যে তো অবশ্যই পড়ে। পরে কিন্তু আমি আপনাকে বলি, আমরা সবাই মিলে যে ডক্টর ইউনূসকে সম্মতি দিলাম আপনি সরকার গঠন করুন, সরকার গঠনের সময় আমাদের মহাসচিব বলেছেন যে দুই একটা উপদেষ্টা সিলেকশনের ক্ষেত্রে দুই একজনের নাম তিনি গ্রহণ করেছেন এবং এরপরে তিনি কিভাবে গভর্নমেন্ট চালাচ্ছেন এই বিষয়ে তার কোনো আলোচনা করেন না। আপনি দেখুন, শুধু অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার কঠিন আওয়ামী লীগের, ইআরডি সচিব এক্সটার্নাল রিসোর্স ডিপার্টমেন্ট সচিব শাহরিয়ার সিদ্দিকী কঠিন আওয়ামী লীগের, তারপর আইআরডি সচিব মানে এনবিআর কে নিয়ে যে ঝামেলাটা হলো আব্দুর রহমান, এইখানে সচিব আব্দুর রহমান কঠিন আওয়ামী লীগের। তো আপনি আইন সচিব আবু তাহের কঠিন আওয়ামী লীগের। তো আপনি আমাকে বলেন যে সমস্ত আওয়ামী সচিবদেরকে আপনি রেখে দিলেন মাথার উপরে, কারণটা কি? এবং প্রথমেই গিয়ে ঢুকে আপনি খুঁজলেন 111, কারণ 111-এর সাথে আমাদের অর্থ প্রধান উপদেষ্টার একটা সুন্দর সম্পর্ক ছিল 111-এর সাথে, একটা সুসম্পর্ক ছিল 111-এর সাথে। 111 তাকে বলছিল আপনি প্রধান উপদেষ্টা হন, এরপর উনি 5 বছর মিলে নাই, উনি হন নাই। তো এদের সাথে বসে আলাপ আলোচনা করে আওয়ামী লীগকে কিভাবে 2/3 মেজরিটি দেওয়া যায় এই চক্রান্ত উনি ছিলেন। তো উনি খুঁজে বের করলেন আলী ইমাম মজুমদারকে, আলী ইমাম মজুমদারকে দিলেন পুরোটা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব। আলী ইমাম মজুমদার খুঁজে খুঁজে কোথায় আওয়ামী লীগ আছে, কোথায় এনটি বিএনপি আছে, এইগুলাকে আনলেন, আইনে বসাইলেন, যাদের সাথে জুলাই আগস্টের কোনো সম্পর্ক নাই। তো সেই কারণে আজকে উনি 10 মাস হয়েছে, উনার ফলাফল শূন্য। মোশাররফ আহমেদ, তার মানে কি যে আন্দোলন যার জন্য এত রক্ত ঝরলো সেই ফ্যাসিস্টদের সমূলে নিপাত তাহলে সম্ভব হয়নি? এটা সম্ভব হয় নাই। যে প্রধানত আমি আপনাকে বলি ডক্টর মিস্টার জিয়া, আপনার মাথায় মননে মগজে, মস্তিষ্কে মননে মগজে আপনার মধ্যে কিন্তু টেলিভিশন আছে। আমাকে যদি হঠাৎ করে ধরে এনে দেন আমি কিছুই বুঝে আমি তো আমার বুঝতে তো এটা লাগবে ভাই 10 মাস 11 মাস লাগবে। তো ইট ওয়াজ রং চয়েস। ডক্টর ইউনূসের মাথায় মস্তিষ্কে মননে মগজে কোথাও ওই রাষ্ট্র ছিল না, রাষ্ট্র চিন্তা ছিল না, যার কারণে উনি এই কাজগুলি করেছেন। উনি সব আওয়ামী লীগারদেরকে সরানোটা ওনার প্রথম দায়িত্ব ছিল, প্রথম দিনে যা পারতেন। এখন আপনি দেখেন সবগুলি কাজ করছেন উনি ব্যাক ফায়ার করে। উনি এনবিআর করলেন, ব্যাক ফায়ার করলো, সচিবালয় নিয়ে একটা সিদ্ধান্ত দিলেন, ব্যাক ফায়ার করলো, টেলিভিশন নিয়ে একটা বাংলাদেশ টেলিভিশন নিয়ে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, এইটা ব্যাক ফায়ার করবে। আপনি তো জানেন যে পাবলিক ব্রডকাস্টার সার্ভিস বলে একটি কথা আছে সারা পৃথিবীতে। তো আপনি পাবলিক ব্রডকাস্টার সার্ভিসকে আপনি বলতেছেন যে তুমি স্বায়ত্তশাসন নিয়ে তুমি প্রফিট মেকিং অর্গানাইজেশন হবা, তো এইটাও ব্যাক ফায়ার করবে। আমি আপনাকে বললাম মানে সবকিছু উল্টো পথে হাঁটছে, তো সবকিছু ব্যাক ফায়ার করছে। ধন্যবাদ বিকজ তার মস্তিষ্কে মননে রাষ্ট্র নাই। আমি আসবো মোসাদ্দেক, যে বিষয়টা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে আপনি ছিলেন এবং সেখান থেকে অনেকেই বের হয়ে গিয়েছে, আপনিও সেখান থেকে বের হয়ে গেছেন এবং এই বিষয়টি জানবো কেন, কি কারণে বের হলেন, একটু আগে শুনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমরা করি, আপনার 5-6 জুলাই 7 জুলাই আমাদের টিএসসিদের মিটিং হচ্ছিল। এইসব মিটিংগুলোতে আলাপ আলোচনা আসছিল যে আমরা এখান থেকে কী লক্ষ্য অর্জন করতে চাই। তখন আমাদের যে আলাপ আলোচনায় নির্দিষ্ট উঠে এসেছিল সেটি হচ্ছে যে আমরা কোটা আন্দোলন, আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যখন পূরণ হয়ে যাবে, দাবিগুলো মেনে নেবে, এরপর এখান থেকে আর কোনো রাজনৈতিক অভিপ্রায় বা উদ্দেশ্য এখান থেকে হাসিল হবে না। এই প্ল্যাটফর্মটা আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে বিলুপ্তি ঘোষণা করব। এটা আমাদের একটা আমাদের আলাপ আলোচনা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পেলাম যে আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া শুরু করলো নতুন করে। যে কমিটি দেওয়ার কারণে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে কমিটি দেওয়ার প্রয়োজনীয়তাটা কি ছিল? কোনো প্রয়োজনীয়তাই ছিল না। কিন্তু সেখানে আমরা দেখলাম কমিটি দেওয়ার বিভিন্ন ধরনের
প্রচেষ্টা শুরু হলো। এটার একটা দুর্বিসন্ধি ছিল যে মানে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল। তো সেই জায়গা থেকে কেউ কেউ এটার প্রতিবাদ জানিয়েছিলেন সেই সময়, এবং প্রতিবাদ জানিয়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে গিয়েছিলেন, এবং পরবর্তীতে তাদেরকে যখন আবার পোস্ট পদবি অফার করা হয়েছিল তারা কিন্তু আবার চলে গেছেন। সেই তালিকা আপনিও ছিলেন? জি। তো আমি এখন ছাত্রদের নতুন দল হয়েছে, এই বিষয়ে একটু জানবো। যে আমি শেষ করি কনক্লুশনটা নিয়ে, যে তো তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার কি ছিল, যেহেতু তারপর একটা আলাপ আলোচনা চলছিল যে যেহেতু এখনো আমরা একটা মানে ওই যে আমাদের জখমটা হয়েছে সেই জখমটা আমরা কাটা উঠতে পারিনি, তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনটা নিশ্চিত করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম যে সেটি না করে জেলায় জেলায় সফর শুরু হইলো। তো এই কারণে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা ইকরামুল হক সাজিদ উন্নত চিকিৎসার অভাবে তিনি শহীদ হয়ে গেলেন। তার চিকিৎসার জন্য 1 কোটি টাকা প্রয়োজন ছিল, এই টাকাটা গভর্নমেন্ট দিতে পারে নাই, বা তার সহপাঠীরা আমরা ম্যানেজ করতে পারি নাই। তো এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যারা মূল নেতৃত্বে ছিলেন তারা এদিকে ভ্রুক্ষেপ না করে কেউ উপদেষ্টা পদ সামলানো নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, কেউ ক্ষমতার ভাগাভাগি, কেউ টেন্ডারবাজি, কেউ নিয়োগ বাণিজ্য, এই ধরনের বিষয়গুলোতে জড়িয়ে পড়লেন, এবং জেলায় জেলায় সফর শুরু হইলো নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা কেন্দ্র করে। আমি রাজনৈতিক দল গঠনের চেষ্টাটাকে আমি নেতিবাচকভাবে দেখি না, এটা অবশ্যই ইতিবাচক। একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই নতুন করে রাজনীতিতে এসেছেন, এবং নতুন কিছু আসলেই সম্ভবপর ছিল, যেটার মাধ্যমে একটা বাংলাদেশকে নতুন একটা দিশা দেওয়া যেত। তো এটা থেকে আমি নেতিবাচকভাবে দেখছি না, কিন্তু আপনি যখন একটা অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম তো আপনার একার না, এখানে তো সকল দল ছিল, বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, তারপর বাম, অন্যান্য সংগঠনগুলো এখানে অংশগ্রহণ করছিল। তো এই প্ল্যাটফর্মটা একটা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকে একটা পবিত্র প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা প্রায় 1.5 লক্ষ আহত পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা পবিত্র প্ল্যাটফর্ম। একদম শেষ দিকে এই প্ল্যাটফর্মটাকে যখন ব্যবহার করে বিভিন্ন জায়গায় দুর্নীতি করা হলো, এবং তখন আমরা বলছিলাম যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখন এই পবিত্রতা নষ্ট হইতে পারে, এই পবিত্রতা বাঁচিয়ে রাখার খাতিরে এই প্ল্যাটফর্মটাকে এখন বিলুপ্ত করে দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা এখানে সরে। ধন্যবাদ মোসাদ্দিক। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি একটু যে এই জুলাইকে বারবার এই মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে, এই বিষয়ে একটু শুনবো। আমি আপনাকে একটু কথা বলি। আমার কতগুলো জিনিস আছে যে মেইন স্ট্রিম, কতগুলো আছে পেরিফেরিয়াল। মুক্তিযুদ্ধ হচ্ছে আমার মেরুদণ্ড এবং মস্তিষ্ক। আমার হাত লাগবে, পা লাগবে চলতে গেলে, এগুলো সবই তো লাগবে। আমার 75-এর সিপাহী জনতার অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এগুলো হচ্ছে জাতীয় জীবনে পেরিফেরিয়াল। আরও হবে, হয়তো আরও 24 হবে। আরও 24 যে হবে না তা না, কিন্তু কারণ আপনি দেখবেন যে ব্রিটেনে 1200 সাল থেকে একবার 1689 বিল অফ রাইটস পর্যন্ত আন্দোলন চলেছে ডেমোক্রেসির বিকাশের জন্য। তো আমরা ডেমোক্রেসির বিকাশের জন্য 53 বছরে মাত্র 2টা। আমি তো যখনই কোনো অন্যায় হবে তখনই প্রতিবাদ হবে। প্রতিবাদ এটা একটা অব্যাহত সংগ্রামটা অব্যাহত থাকতে হবে জীবনে। মানুষের জীবনে যেদিন সংগ্রাম থাকবে না সেদিন জীবন থাকবে না। তো জীবনের একটা অংশ হচ্ছে সংগ্রাম। তো এটা তো আমার উপরে যখনই কোনো কেউ চোখ রাঙাবেন জাতির স্বার্থের বিরুদ্ধে, যে কেউ জাতির স্বার্থের বিরুদ্ধে যাবেন, তখনই এই প্রতিবাদটা হবে, তখনই গণ অভ্যুত্থান হবে, তখন ছাত্র জনতা গর্জে উঠবে। এটাই হচ্ছে ইতিহাসের নিয়মিত একটা ধারা আর কি। এই মুক্তিযুদ্ধ এবং জুলাই দুটোকে মুখোমুখি দাঁড় করানোর মানেটা কি? এটা যারা দাঁড় করাতে চায়, 71 সালে যাদের কোনো 71 নিয়ে 24-এর আগে যাদের কোনো গৌরব উজ্জ্বল ভূমিকা নাই, 71-এর স্বাধীনতা যুদ্ধে আমার শত বছরের মধ্যে সবচেয়ে গৌরব উজ্জ্বল জিনিস হচ্ছে 71-এ যাদের গর্ব করার কিছু নাই, এরা 71 এবং 24-কে মুখামুখি দাঁড় করাতে চায়। 71 ইজ 71, 24 ইজ 24। 71 হচ্ছে আমার জাতির জন্ম, আর 71 হচ্ছে 24 হচ্ছে আমার জাতির বিকাশের জন্য প্রয়োজন হয়েছিল। আমার জাতির জন্ম এবং বিকাশকে এক মুখামুখি করে দাঁড় করাবো কেন? দুটাই আমার প্রয়োজন। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।